স্বাস্থ্য দুরন্তমন। সুস্থ নবজাতকের জন্য দরকার একজন সুস্থ মা। আমরা চাই আমাদের সকল শিশু থাকুক সুস্থ। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় শিশুর যত্ন নিয়ে। সাথে আছেন গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার সালমা আক্তার আপা। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, আমরা তো সবাই ব্যস্ত থাকি শিশুকে নিয়ে, শিশুর যত্ন নিয়ে গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর। তবে গর্ভাবস্থায় যখন শিশু থাকে সেক্ষেত্রেও কি যত্নের কোনো প্রয়োজন রয়েছে? অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে প্রেগনেন্সি নেওয়ার আগে থেকেই এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই আমরা যে কেয়ারটা দিই, অ্যান্টিনেটাল কেয়ার, খুবই ইম্পর্টেন্ট এবং এটা অবশ্যই প্রয়োজন আছে। আপা, অ্যান্টিনেটাল কেয়ার কথাটা বললেন, এইটা আসলে যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। অ্যান্টিনেটাল কেয়ারটা আসলে আমরা কোন সময়টাকে অ্যান্টিনেটাল কেয়ার বলছি? যে একজন মা যেদিন জানতে পারবে সে প্রেগনেন্ট, সেদিন থেকে শুরু করে ডেলিভারির পূর্ব পর্যন্ত সময়টাকে আমরা বলছি অ্যান্টিনেটাল পিরিয়ড। এবং এই সময়টায় আমরা যে সিস্টেমিক চেক আপটা করি মা এবং বাচ্চার সুস্থতার জন্য, সেটাকেই আমরা বলছি অ্যান্টিনেটাল কেয়ার। আপা, আসলে এই অ্যান্টিনেটাল কেয়ারে মায়ের কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়? একজন মা যখন প্রথম আমাদের কাছে আসবে অ্যান্টিনেটাল চেক আপের জন্য, আমরা প্রথমেই কিন্তু মায়ের শারীরিক অবস্থাটা খেয়াল করি। যে আমরা একটা হিস্ট্রি নিয়ে দেখি যে তার কোনো রকম কোনো অসুস্থতা আছে কিনা, কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, ফ্যামিলিতে কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি আছে কিনা, যেই সমস্যাগুলো বাচ্চাদের এফেক্ট করতে পারে। এই হিস্ট্রিগুলো আমরা প্রথমে নিই। তারপর আমরা মায়ের ফিজিক্যাল এক্সামিনেশন করি যে তার প্রেশার, তার ওজন, এগুলো ঠিক আছে কিনা। আমরা পেটে হাত দিয়ে বোঝার চেষ্টা করি বাচ্চাটা আসলে কত মাসের হলো। সে যে সময়টা বলছে সেটা অনুযায়ী বাচ্চাটার গ্রোথ ঠিক আছে কিনা, বাচ্চাটা ঠিক মতো বেড়ে উঠছে কিনা তার পেটে, সেই জিনিসগুলো আমরা খেয়াল করি। এবং সেই সাথে সাথে কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা আমরা করি যেগুলো আমার বাচ্চার জন্য অবশ্যই দরকার হয়। যেমন মায়ের ব্লাড গ্রুপ বাচ্চার জন্য দরকার পড়ে, নেগেটিভ বা পজিটিভ। মায়ের রক্ত শূন্যতা আছে কিনা সেজন্য আমরা দেখি। মায়ের কোনো ডায়াবেটিসের প্রবলেম আছে কিনা, থাইরয়েডটা টেস্ট করি। এবং অবশ্যই আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে একটু চেক আপ করে নিই যে বাচ্চাটার হার্টবিট ঠিক আছে কিনা এবং কত দিনের প্রেগনেন্সি, সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রথম চেক আপে করে নিতে বলি। আমরা আগে বলতাম যে প্রতি মাসে মাসে চেক আপ করানো ভালো, তো এখন দেখা যাচ্ছে যে প্রতি মাসে হয়তো এই ব্যস্ত লাইফে আসাটা একটু কঠিন হয়। সেজন্য কিন্তু আমরা এটাকে আমাদের সরকার এবং WHO অনেক সিম্পল করে ফেলেছে যে মাত্র 4টা ভিজিট করলেই চলে। প্রথমটা 16 সপ্তাহের মধ্যে, দ্বিতীয়টা 24 থেকে 26-এর মধ্যে, তৃতীয়টা 34 সপ্তাহে এবং এরপরে 36 সপ্তাহে। আপা, 4বার আসার কথা বললেন, প্রতিবারই কি একই জিনিস চেক করতে হবে? আপনারা কোন স্টেপে কি চেক করেন? তো আসলে 4টা স্টেপ আমরা করি কিন্তু মা এবং বাচ্চার অবস্থাগুলো পরিপূর্ণভাবে বোঝার জন্য। যেমন প্রথম ভিজিটটা খুবই ইম্পর্টেন্ট 16 সপ্তাহের মধ্যে। কেন? এই সময়টায় আমরা দেখি যে বাচ্চার হার্টবিটটা ঠিক আছে কিনা এবং তার প্রেগনেন্সি ডেটিংটা এই সময় করা হয়। কারণ এর পরবর্তীতে যখন বাচ্চা আরেকটু বড় হয়ে যায় তখন কিন্তু আমরা আসলে ডেটটা প্রপারলি বুঝতে পারি না। কাজেই 16 সপ্তাহের মধ্যে যে বুকিং ভিজিটেশন যখন আসবে তখন আমরা তার বেসলাইন হেলথ স্ট্যাটাসগুলো দেখব এবং এই ইনভেস্টিগেশনগুলো করে তার ডেটটা কনফার্ম করে তাকে আমরা কিছু মেডিকেশন ওই সময়টায় দিয়ে রাখি। যেমন ধরুন একটু ভিটামিন, ফলিক অ্যাসিড, এই জিনিসগুলো দিব যাতে মায়ের জন্য এবং বাচ্চার পুষ্টির জন্য। এরপরে এবং বুকিং এর সময় যে টেস্টগুলো আমরা করি খুবই সিম্পল টেস্ট এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই সময়টায় করা। কারণ আমাদের অনেকেরই দেখা যায় ব্লাড গ্রুপ জানা থাকে না। প্রথম প্রেগনেন্সিতে সে প্রথম বুকিং ভিজিটে ব্লাড গ্রুপটা জানতে আসে। কাজে বুকিং এর সময় আমরা বেসলাইন ইনভেস্টিগেশনগুলো অবশ্যই করে ফেলি। কাজে এই সময়টায় আমরা তার ব্লাড গ্রুপিং, তার হিমোগ্লোবিনের পরিমাণ, তার ডায়াবেটিস, থাইরয়েড, হেপাটাইটিস এবং ইউরিন পরীক্ষা, এই জিনিসগুলো অবশ্যই করে ফেলবো এবং একটা আলট্রাসোনোগ্রাফি করে ফেলবো। তারপর তাকে আমরা কিছু মেডিকেশন দিব, তার ওজনটা রেকর্ড রাখবো, তার প্রেশারটা রেকর্ড রাখবো যাতে পরবর্তীতে আমরা দেখতে পারি যে তার প্রপার ওয়েট গেইন হচ্ছে কিনা, তার প্রেশারটা বেসলাইনে থাকছে কিনা নাকি উঠে যাচ্ছে অথবা আপ ডাউন হচ্ছে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এবং এই সময়টাই কিন্তু আমরা তাকে খুব ভালো করে বুঝাই দিই যে প্রেগনেন্সি একটা নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপার, এটা কিন্তু কোনো ডিজিজ না। কাজে তার যে সিমটমগুলো তৈরি হবে, যেমন তার প্রচুর বমি হবে, সে খেতে পারবে না, তার সারাক্ষণ দুর্বল লাগবে, তার সবকিছুতে গন্ধ লাগবে, তার অ্যাসিডিটি বেড়ে যাবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই সময়টাই হবে এবং এগুলা কিন্তু নিজে নিজেই আবার কমে যায়।
কাজে সে যদি জানে যে হ্যাঁ এগুলো আমার জন্য এটা নর্মাল, সে যদি এটা বুঝতে পারে, সে যদি আমাদের কাছ থেকে শুনে, তাহলে কিন্তু দেখা যায় কোনো ওষুধও লাগে না এবং তার প্রেগনেন্সিটা সে স্মুথলি রান করতে পারে। হয়তো কিছু টুকটাক যে ঠিক আছে আপনি একটু রেগুলার পানি বেশি করে খাবেন, একটু পুষ্টিকর খাবারটা খাবেন, তেল ঝাল মশলা এই জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন, এই কিছু অ্যাডভাইস আমরা তাকে দিয়ে দিই। সাথে হয়তো আমরা কিছু অ্যান্টিনেটাল ভিটামিন প্রেসক্রাইব করি যেটা মা এবং বাচ্চার জন্য দরকার হয়। বিশেষ করে আয়রন ক্যাপসুলটা খুব দরকার হয়, ক্যালসিয়ামটা দরকার হয়। এই জিনিসগুলো আমরা বুকিং ভিজিটে দিয়ে দিই। এরপরে যখন তাকে আমরা 24 থেকে 26-এ আসতে বলি, এই সময়টায় আমরা কেন বলি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই সময়টায় কিন্তু বাচ্চার সমস্ত অর্গান তৈরি হয়ে যায়, গ্রস যে তার হাত পা মাথা কিডনি এভরিথিং তার তৈরি হয়ে গেছে, সেগুলো প্রপারলি হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা অ্যানোমালি স্ক্যান করি, যেটাকে আমরা বলি যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা দেখার জন্য এই সময়টায় আসতে হয়। এবং যদি সেটা ভালো থাকে, এই সময়টায় আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে টিটেনাসের টিকাটা আমরা দিয়ে দিই যদি কোনো মায়ের আগে থেকে দেওয়া না থাকে। সেই সাথে এই সময় থেকেই কিন্তু আমরা তাকে ডেলিভারির জন্য প্রিপেয়ার্ড হতে বলি, যে তাকে যাতে কোথায় ডেলিভারি করাবে, কিভাবে করাবে, কার আন্ডারে করাবে, এই জিনিসগুলোর প্রস্তুতিও কিন্তু আমরা 5 মাসের পর থেকেই তাকে বলতে শুরু করি। এরপর সে যখন 34 সপ্তাহে আসে, তখন বেসিক্যালি আমাদের মেইন ফোকাসটা থাকে বেবির উপরে, কারণ তখন কিন্তু বেবির গ্রোথটা দেখা আমাদের খুব দরকার হয়, যে বাচ্চাটার ওজনটা ঠিক মতো আছে কিনা, যে এই যে 7 মাসে 8 মাসে মায়ের ওজন কতটুকু বাড়লো, সে অনুযায়ী বাচ্চাটার গেইন হচ্ছে কিনা। এই সময়টাও আমরা তার কিছু হিমোগ্লোবিন আবার একটু রিপিট করি, কারণ দেখা যায় যে প্রেগনেন্সিতে তো বাচ্চা মায়ের কাছ থেকে আয়রন নিয়ে নিচ্ছে, মায়ের কাছ থেকে ক্যালসিয়াম নিয়ে নিচ্ছে, কাজে মায়ের রক্তশূন্যতা হতে পারে। সেজন্য এই সময়টায় আমরা আবার একটু হিমোগ্লোবিনটা টেস্ট করি, একটু আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে বাচ্চাটার ওজন কত। সাথে তো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন সবসময়ই করি যে বাচ্চার গ্রোথটা আমাদের কাছে ঠিক লাগছে কিনা। সাথে আমরা তখন তাকে অবশ্যই ডেলিভারির ডেঞ্জার সাইনগুলো বলে দিই এবং ডেলিভারির জন্য প্রিপেয়ার্ড হতে বলে দিই, এই জিনিসগুলো 34 সপ্তাহে। এবং 36-এ এসে আমরা তখন পুরো বার্থ প্ল্যানিং নিয়ে তাকে ডিটেলস আলোচনা করি এবং ডেঞ্জার সাইনগুলো বারবার বলে দিই, যাতে সে নিকটস্থ হাসপাতালে যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে যাতে সে যেতে পারে। আপনি ডেঞ্জার সাইনের কথা বলছিলেন, এই সাইনটা কি? এটা কখনো এটা শুনিনি। আমাদের একটু বলে রাখা অবশ্যই উচিত, প্রত্যেকটা মায়ের এটা জানা উচিত। কারণ আমরা হয়তো সবকিছু চেক আপ করেও করলাম, তারপরেও প্রেগনেন্সিতে পুরো 9টা মাসই আমরা কিন্তু বলি একটা মিরাকেল, কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না। কাজেই সবকিছু ভালো করার পরেও কিছু বিপদ যে কোনো সময় আসতে পারে। যেমন কোনো রকম ব্লিডিং যদি প্রেগনেন্সিতে হয়, সেটা অল্প অ্যামাউন্ট হোক বেশি অ্যামাউন্ট হোক, সাথে সাথে সে ডক্টরের কাছে যাবে, কারণ ব্লিডিংটা মা এবং বাচ্চা দুজনের জন্যই ক্ষতিকর। অথবা তার যদি হঠাৎ করে অনেক হাতে পায়ে পানি চলে আসে, সিভিয়ার মাথা ব্যথা হয়, যেটা আমরা দেখি যে প্রেসার বেড়ে যাওয়ার লক্ষণ, যেটাকে আমরা বলি প্রি একলামশিয়া। এই অবস্থায় যদি আমরা তাকে টেক কেয়ার না করি, এখান থেকে কিন্তু তার খিঁচুনি হয়ে যায়, যেটাকে আমরা বলি একলামশিয়া। কাজে যদি সে দেখে যে তার হঠাৎ করে অনেক বেশি ওয়েট গেইন, যে 1 সপ্তাহের মধ্যে তার 2-3 কেজি ওজন বেড়ে গেল, এটা অবশ্যই একটা ডেঞ্জার সাইন। অথবা যদি কারো হঠাৎ করে ওয়াটার ব্রেক করে যায়, যেটাকে সবাই বলে যে পানি ভেঙে গিয়েছে, এরকম সমস্যা হলে তাকে সাথে সাথে আসতে হবে, কারণ এটা বাচ্চার জন্য সমস্যা তৈরি করবে। অথবা মায়ের যদি খুব সিভিয়ার পেটে ব্যথা শুরু হয় হঠাৎ করে, সেটা ডেলিভারির পেনও হতে পারে, অনেক সময় প্রিটার্ম লেবার পেনও হয়, যে না তার ডেট এখনো 3 মাস বাকি, হয়তো আমার 7 মাসেই পেন উঠে গেছে। কারো যদি 7 মাসে এরকম পেন উঠে, তাকে অবশ্যই ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে, কারণ এই ছোট্ট বেবিটার জন্মটা অবশ্যই স্পেশাল, তার স্পেশাল কেয়ার দরকার। কাজে সিভিয়ার পেইন হলে আমাকে অবশ্যই হাসপাতালে চলে আসতে হবে। তারপর মায়ের যদি অতিরিক্ত জ্বর চলে আসে, যে তার 103-4 জ্বর হচ্ছে, কারণ সেটাও কিন্তু একটা ডেঞ্জার সাইন, কারণ সেটা বাচ্চাতে এফেক্ট করবে। এবং সে যদি বাচ্চা নড়াচড়া বুঝতে না পারে, যে 12 ঘন্টা হয়ে গেল, 24 ঘন্টা, একদিন পার হয়ে গেল, সে নড়াচড়া বুঝতে পারছে না, সেই ক্ষেত্রে সাথে সাথে ডাক্তারের কাছে আসতে হবে। এই 4-5টা জিনিস আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো ব্লিডিং হলে সাথে সাথে চলে আসা, প্রেসার বেড়ে যাওয়ার কোনো লক্ষণ যদি আমি দেখি সাথে সাথে চলে আসা, অতিরিক্ত জ্বর হলে চলে আসা, বাচ্চার নড়াচড়া যদি কমে যায় তাহলে চলে আসতে হবে, এবং যদি সিভিয়ার ব্যথা হয় তাহলে অবশ্যই সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে অথবা তার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আপা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে 4টা ধাপে সময় সহ কি কি করতে হবে, কি কি বিষয়ে সচেতন থাকতে হবে বলে দিয়েছেন। সেক্ষেত্রে খাওয়া দাওয়ার ব্যাপারে কি কোনো বিধিনিষেধ আছে কিনা? আমাদের খাবারটা কেমন হবে? আমরা বলি লাইট এবং নিউট্রিশিয়াস ডায়েট, খুব সহজে হজম হয় কিন্তু পুষ্টিকর খাবার, এই টাইপের খাবারগুলো মায়েদের জন্য ভালো।
সে কি করবে, সে তার সাধ্যের মধ্যেই চেষ্টা করবে প্রতিদিন একটা ফল খাওয়ার জন্য, একটু প্রোটিন জাতীয় খাবার, একটু ডিম, একটু মাছ, একটু শাকসবজি একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবে। যতটুকু সে খেত তার চাইতে 1 মুঠ করে বেশি খেতে বলি আমরা। যদি পারে একটু 1 গ্লাস করে দুধ যদি সে খেতে পারে, এটা তার বাচ্চার জন্য ভালো, একটা ক্যালসিয়ামের ভালো সোর্স। এই জিনিসগুলো অবশ্যই চেষ্টা করবে। আর আমরা কি কি খেতে নিষেধ করি, যেমন প্রথম 3 মাসের সময় আমরা কিছু জিনিস স্ট্রিক্টলি নিষেধ করি, যে আনারসটা খাওয়া হয়তো নিষেধ। যে কেন, আমরা একটু রিসার্চ করে দেখা গেছে আনারসে হয়তো অ্যাবর্শন হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, আনারসটা খাওয়া আমরা একটু নিষেধ বলি। সেই সাথে গাজর, তারপর কাঁচা পেঁপে, কাঁচা কলা, এই জিনিসগুলো একটু নিষেধ করা হয়, কারণ এগুলো একটু অ্যাবর্শন করার টেন্ডেন্সি থাকে। ভিটামিন এ থাকে বেশি গাজরে, যেটা আমরা একটু নিষেধ করি। অন্যান্য পুষ্টিকর খাবার সে তার পছন্দ মতো খেতে পারবে, কোনো অসুবিধা নাই। তেল, ঝাল, মশলা অ্যাসিডিটি করে, এই টাইপের খাবারগুলো সে অ্যাভয়েড করবে। এখনো আমাদের দেশে অনেক জায়গাতেই হোম ডেলিভারি প্রেফার করেন, তো সেক্ষেত্রে আসলে সুস্থ বাচ্চা জন্মদানের জন্য ডেলিভারি প্ল্যানটা কী রকম হওয়া উচিত? আর আমরা যদি 9 মাস তাকে চেক আপ করে দিলাম, সবকিছু তার ভালো থাকলো, অথচ সে ডেলিভারির সময় সে প্রপারলি কেয়ারটা পেল না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্য খুবই খারাপ অবস্থা হয়ে দাঁড়ায়, এবং মায়ের জন্যও জিনিসটা খারাপ হয়। কারণ মায়ের 9 মাসের পুরো রেজাল্টটাই কিন্তু ডেলিভারির সময় আমরা পাচ্ছি। কাজেই আমাদেরকে ডেলিভারি প্ল্যানের মধ্যে 4-5টা জিনিস আগে থেকে অবশ্যই ঠিক করে রাখতে হয়। প্রথম হচ্ছে ডেটটা আমাকে প্রপারলি জানতে হবে, যে আমার ডেলিভারি ডেটটা কখন, 9 মাস হলো না 10 মাস হলো, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে আমাদেরকে ঠিক করতে হবে প্লেস, যে আমি কোথায় ডেলিভারি করাবো। আমি বাড়িতেও ডেলিভারি করাতে পারি, হাসপাতালেও ডেলিভারি করাতে পারি। সেখানে যদি আমি মনে করি যে না আমি বাড়িতে করাবো, অবশ্যই একজন অভিজ্ঞ দায়ী আমাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে, যাতে আনঅ্যাটেন্ডেন্ট না থাকে। তার যে ডেলিভারিটা হচ্ছে তার সাথে যাতে কেউ অবশ্যই থাকে, সে প্রাইমারি হেলথ কেয়ার হোক, সে দায়ী হোক, অথবা ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট আমরা বলি, হোম ডেলিভারি সে যদি করায়। আর যদি সে মনে করে সে হসপিটালে ডেলিভারি করাবে, সেক্ষেত্রে সে কোন হসপিটালে ডেলিভারি করাবে, কাকে দিয়ে ডেলিভারি করাবে, সেখানকার পরিচিত এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু সে আগে থেকেই সবকিছু ঠিক করে রাখবে। এবং ট্রান্সপোর্ট আমরা বলি, যে নর্মাল ডেলিভারি আমরা সবাই চাই। নর্মাল ডেলিভারি পেইন কিন্তু কোনো কথা নাই যে এটা আমার দিনের বেলাতেই হবে, এটা রাতের বেলাও পেইন উঠতে পারে, যে কোনো সময় পেইন উঠতে পারে। ওই ইমার্জেন্সি মুহূর্তে আমি যাতে হসপিটালে যেতে পারি, সেজন্য কিন্তু আগে থেকে আমরা একটু ট্রান্সপোর্ট রেডি করে রাখতে বলি, যে কাউকে জাস্ট বলে রাখা যে আমার ডেলিভারির সময় এই সময়টায় তোমাকে নিয়ে যেতে হতে পারে। বিশেষ করে গ্রামে, যেটা স্বাস্থ্যকেন্দ্রগুলো অনেক দূরে থাকে, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট পাওয়াটা কষ্টসাধ্য হয়ে যায়। এই ট্রান্সপোর্টটা আগে থেকে ঠিক করে রাখতে হবে। এবং টাকা পয়সা, কাজে ইকোনমিক্যাল প্রিপারেশনটাও কিন্তু আমাদের খুবই দরকার, সেই জিনিসটাও ঠিক করে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে একজন রক্তদাতা ঠিক করে রাখা, কারণ ডেলিভারি নর্মাল হোক, সিজার হোক, মা সুস্থ থাকুক, ডেলিভারির প্রসেসের সময় কতটুকু ব্লিডিং হবে আমরা কেউ জানি না। যে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য অনেক মা আগে মারা যেত, কিন্তু এখন এই যে প্ল্যানটা আমরা আগে থেকে যে ডোনার ঠিক করে রাখছি, তাতে কিন্তু তার অনেক হেল্প হচ্ছে, এবং এই ব্লিডিং এর জন্য মায়ের মৃত্যু কিন্তু অনেক কমেছে আল্লাহর রহমতে। কাজে আমাদেরকে এই 4-5টা জিনিস অবশ্যই ঠিক করে রাখতে হবে, যে কোন হসপিটালে ডেলিভারি করাবো, সেখানে আমার কে অ্যাটেন্ড করবে, আমার ডোনার রেডি আছে কিনা, আমার যাওয়ার ট্রান্সপোর্ট রেডি আছে কিনা, এবং আমার হাতে মিনিমাম কিছু সঞ্চয় আছে কিনা। আপা, আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত ধারণা যে এ সময় মা যদি ভালো ভালো চিন্তা করে, ভালো ভালো বই পড়ে বা হাসি খুশি থাকে, তাহলে সন্তানের উপর একটা ভালো প্রভাব পড়ে। আসলে এই সময়টায় মায়ের মানসিক স্বাস্থ্যটা কেমন হওয়া উচিত? আসলে মায়ের মানসিক স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। আমরা ফিজিক্যালি যেমন এখন দেখি, মায়ের মেন্টাল হেলথ নিয়েও কিন্তু আমরা এখন চিন্তা করি, কারণ আজকাল অনেক গবেষণায় দেখা গেছে যে আজকাল যে অটিজম অনেক বেড়ে গিয়েছে। মায়েরা যত বেশি মেন্টাল স্ট্রেসে থাকে, তত কিন্তু অটিজম হওয়ার চান্স বেশি থাকবে। কাজেই আমরা বলি বাচ্চা হচ্ছে মায়ের মিরর ইমেজ। মা প্রেগনেন্সিতে যা করবে, মা যত ভালো থাকবে, যেগুলো আপনি বললেন যে বই পড়া, গান শোনা, প্রেয়ার করা, এগুলো সে যত বেশি করবে, সে যত বেশি উৎফুল্ল থাকবে, তার বাচ্চা কিন্তু সেই জিনিসগুলোই করবে। এটা আমরা সায়েন্টিফিক্যালিও বলি। সেজন্য মাকে আমরা ফিজিক্যালি ফিট রাখার পাশাপাশি আজকাল অবশ্যই মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে বলি, যাতে অযথা কোনো দুশ্চিন্তার মধ্যে যাতে মাকে জড়ানো না হয়, ভালো ভালো চিন্তা যাতে সে করে, কারণ এটা বাচ্চার মেন্টাল এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের উপর একটা ইফেক্ট করে, এবং পরবর্তীতে বাচ্চা কিন্তু মায়ের ব্রেনটা বেশি ক্যাচ করে। আজকাল কিন্তু দেখা যাচ্ছে মা এবং বাবার মধ্যে মায়ের চিন্তা ভাবনা বাচ্চাকে বেশি ইফেক্ট করে।
সেজন্য এই সময়টায় আমরা অবশ্যই বলি ভালো চিন্তা করতে, দুশ্চিন্তাগুলো না করতে। সেজন্য অবশ্যই মায়ের মেন্টাল অবস্থা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে না, সে ভালো অবস্থায় আছে, অযথা কোনো দুশ্চিন্তার মধ্যে তাকে ফেলা যাবে না। আপা, অনেক সময় মায়েদের মনে প্রশ্ন জাগে যে আমরা ঘন ঘন আলট্রাসোনোগ্রাম করছি, তো এ কারণে সন্তানদের উপর কোনো ধরনের কোনো প্রভাব পড়বে কিনা? আসলে এটা একটা ধারণা ছিল আমাদের আগে যে আলট্রাসোনোগ্রাফি তো এক ধরনের রেডিয়েশন, এটা আমাদের বাচ্চার কোনো ক্ষতি করে কিনা। কিন্তু এখন আমরা আসলে যেটা দেখছি যে আলট্রাসাউন্ডে যে খুব বেশি ক্ষতি বাচ্চার হচ্ছে তা না। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো এভিডেন্স কিন্তু পাইনি যে আলট্রাসাউন্ডের জন্য বাচ্চার এই ক্ষতি হয়েছে। তবে অতিরিক্ত করার চাইতে যতটুকু আমাদের প্রয়োজন, যেমন প্রথম 3 মাসে আমরা একটা অবশ্যই করব বাচ্চা হার্টবিট দেখার জন্য, 5 মাসের সময় আমরা একটা অবশ্যই করব বাচ্চা অ্যানোমালি স্ক্যান করার জন্য, 8 থেকে 9 মাসের সময় একটা করব বাচ্চার গ্রোথ দেখার জন্য। এই 3 থেকে 4টা আমরা অবশ্যই করতে পারি। আর প্রতি মাসে মাসে প্রয়োজন না পড়লে আসলে আমরা না করাটাই অ্যাডভাইস করি। যদি ডক্টর বা তার যে ক্লিনিশিয়ান সে যদি দেখে মনে করে যে না, তার কাছে মনে হচ্ছে এটা করা উচিত, তখনই সেটা করা ভালো। তবে এইটার জন্য খুব যে খারাপ ইফেক্ট হবে তা না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি মায়েরা এত বেশি টেন্স থাকে যে আমার বাচ্চাটা ভালো আছে কিনা আমি দেখতে চাই। সেক্ষেত্রে তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আমরা চাইলে করতেই পারি, এটার জন্য খুব একটা অসুবিধা আসলে হয় না। আপা, আমরা তো মায়ের ভূমিকা নিয়ে এতক্ষণ কথা বললাম, এখন মায়ের পাশাপাশি বাবার কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের কি কোনো ভূমিকা রয়েছে? অবশ্যই, কারণ শুধু একা মা তো পুরো প্রেগনেন্সি টাইমে বাচ্চার খেয়াল যেরকম রাখবে, সাথে বাবা অবশ্যই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কারণ মাকে সুস্থ রাখার জন্য, মায়ের মানসিক হেলথ, মেন্টাল হেলথটাকে ঠিক রাখার জন্য কিন্তু বাবার অবদান সবচেয়ে বেশি। এই সময়টায় বাবা চেষ্টা করবে মায়ের টেক কেয়ারটা যাতে প্রপার হয়, তার খাবারটা ঠিক মতো সে খাচ্ছে কিনা, তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এবং প্রেগনেন্সিতে যখন একজন মা যাবে চেক আপে, অবশ্যই সাথে বাবার যাওয়া উচিত। তাহলে সে বুঝতে পারবে যে তার ওয়াইফের বা যে মা হতে যাচ্ছে তার স্বাস্থ্যের অবস্থাটা কি, তার বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে। কারণ ডিসিশন মেকিংটা কিন্তু এখনো আমাদের দেশে বাবারাই নিয়ে থাকে। তো সে যদি নাই জানে যে তার কি অবস্থা তার বেবির, তাহলে কিন্তু সে প্রপারলি ডিসিশনটা নিতে পারবে না। এই জন্য কিন্তু চেক আপের সময় অবশ্যই আমরা একজন বাবাকে অথবা পরিবারের কোনো ইম্পর্টেন্ট সদস্যকে আসতে বলি, যারা ডিসিশনটা নিতে পারবে। আপা, অনেক কিছু জানলাম। গর্ভাবস্থায় শিশুর যত্ন নিয়ে মা বাবার উদ্দেশ্যে আপনি যদি কিছু যুক্ত করতে চান। যারা এখন প্রেগনেন্ট অবস্থায় আছেন, যারা অনাগত বাচ্চার জন্য অপেক্ষা করছেন, তারা অবশ্যই নিয়মিত ডক্টরের কাছে যাবেন এবং প্রপারলি ডেলিভারির জন্য সব রকম প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখবেন, যাতে আমরা একটা সুস্থ বাচ্চা পেতে পারি, সাথে সুস্থ মা। আপা, আজকে আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন এবং এই তথ্যগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অনেক কাজে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। কথা হলো গর্ভাবস্থায় শিশুর যত্ন নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের শিশুদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।